অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। আমার নিঃশব্দের ঘোর পর্ব ৩৭। অভিজাত সেই আলোকোজ্জ্বল পার্টির কোলাহল, সুর আর হাসির ঝলক পেছনে ফেলে যখন কায়ান ব্যাকইয়ার্ডের অন্ধকার প্রান্তে এসে দাঁড়াল, তখন রাত যেন হঠাৎ করেই অন্য রূপ নিল। ঝাড়বাতির ঝলমলে আলো আর মদির সঙ্গীতের উষ্ণতা ছেড়ে বাইরে অপেক্ষা করছিল নিস্তব্ধ, শীতল, নিয়ন্ত্রিত এক অন্ধকার, যেখানে আবেগের লাগাম ছিঁড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। কায়ানের চোখে তখন বইছে ঝড়। চোয়াল শক্ত হয়ে আছে, নিঃশ্বাস ভারী হয়ে ঝরে পড়ছে, চোখের দৃষ্টি অগ্নিদীপ্ত। রিদিয়া তার কাঁধে ছটফট করছে, কিন্তু সেই ছটফটানিও যেন তার রাগকে আরও প্রজ্বলিত করছে। ঠিক তখনই কালো লিমুজিনটি নিঃশব্দে এসে থামল তাদের সামনে, যেন পূর্ব নির্ধারিত হয়েছিল। গাড়ির ড্রাইভার নেমে দ্রুত দরজা খুলে পাশে দাঁড়াল। কোনো দ্বিধা ছাড়াই কায়ান রিদিয়াকে প্রায় ছুঁড়ে দিল গাড়ির ভেতরে। রিদিয়া সিটে আছড়ে পড়ে হাঁফ ছাড়ল। তার চোখে ক্ষোভ, ভয় আর অবিশ্বাস একসাথে জ্বলে উঠল। অপমান আর আতঙ্কে গলা কাঁপিয়ে চিৎকার করে উঠল সে, এসব কি হচ্ছে? আমাকে যেতে দিন, আমার ফিয়ন্সে হোয়াট? রিদিয়া কথা শেষ হওয়ার আগেই এক গর্জন ছিঁড়ে এলো তার কানে। কায়ানের সেই অদ্ভুত, রুদ্ধ, ক্রোধে ফেটে পড়া শব্দ যেন বাতাসকে কাঁপিয়ে দিল। না চাইতেও রিদিয়ার শরীর মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। ঠোঁট কাঁপছে, বুকের ভেতর হৃদস্পন্দন বেড়েই চলছে, তবুও তার চোখে প্রতিবাদের আগুন নিভল না। কায়ান ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে গাড়ির ভেতরে বসল। তার এই উপস্থিতি যেন পুরো গাড়ির বাতাসকেই সংকীর্ণ করে তুলল। দমিয়ে রাখা রাগের গাঢ় সুরে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, মাই পেন্টহাউস। কথাটা শোনামাত্রই রিদিয়া চিৎকার করে উঠল, কিসের পেন্টহাউস? কোথাকার পেন্টহাউস? এই মুহূর্তে আমার হাত খুলুন আর আমাকে যেতে দিন, অসভ্য বদমাইশ। কায়ান ভ্রুক্ষেপ করল না বিন্দুমাত্র। তার নীরবতা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। রিদিয়া এবার পা ছুটতে লাগল, বাঁধা হাত নিয়ে নিজেকে সরানোর চেষ্টা করল। হতাশা আর ক্ষোভে কাঁপতে কাঁপতে বলল, শোনা যাচ্ছে না কি বলছি? আমাকে যেতে দিন, এর ফল কিন্তু ভালো হবে না। গাড়ির ইঞ্জিনের শব্দ হতেই গাড়ি চলতে লাগল। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করল। পার্টির আলো পেছনে ফেলে রাতের গভীর অন্ধকারে ঢুকে গেল। কায়ান একটিও শব্দ উচ্চারণ করল না। তার চোখ স্থির, কিন্তু ভেতরে তীব্র অস্থিরতা বেড়েই চলেছে। হঠাৎ একটানে রিদিয়াকে নিজের কোলের ওপর বসিয়ে নিল। সবকিছু এত দ্রুত ঘটল যে রিদিয়া প্রতিবাদ করার আগেই নিজেকে তার শক্ত বাহুর ঘেরাটোপে আবিষ্কার করল। পেছন থেকে কায়ানের হাত এগিয়ে এলো, এক হাতে স্বাভাবিক ভঙ্গিতে কিন্তু দৃঢ়ভাবে ধরল তার চোয়াল। মুখ ঘুরিয়ে নিজের দিকে তাক করল। অন্য হাত চেপে রইল রিদিয়ার কোমরে দখলদারভাবে। রিদিয়ার বাগর চোখ দুটি রাগে, অপমানে আর অবদমিত ভয়ে জ্বলছে, আর সেই চোখের গভীরে তাকিয়ে আছে কায়ানের নীলাভ, রক্তিম, ক্রোধ মিশ্রিত দৃষ্টি, যেন দুই বিপরীত ঝড় মুখোমুখি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরের বাতাস যেন ভারী হয়ে উঠেছিল। তাদের দুজনের বুক রাগে আর দমিয়ে রাখা আবেগে ভারী ছন্দে ওঠানামা করছে। কায়ানের শরীর থেকে ভেসে আসছে তীব্র ওয়াইনের গন্ধ, তার সঙ্গে মিশে আছে গভীর ধোঁয়াটে উদ্গোলনের সুবাস, যা গাড়ির সংকীর্ণ পরিসরে আরও ঘন, আরও প্রখর হয়ে উঠছে। তীব্র নিঃশ্বাসের আদান প্রদান যেন এক অদৃশ্য সংঘর্ষের শব্দ। কায়ান রিদিয়ার চোয়াল শক্ত করে ধরে রেখেছে। তার আঙুলের চাপ অনমনীয় আর দাবি মাখা। হুমকি আর দমিয়ে রাখা উত্তেজনার কর্কশ স্বরে সে বলে উঠল, লিসেন লিটল চিক্স, ইফ ইউ ডুইং দিস অ্যাগেন আই উইল টাই ইয়োর লেগস অ্যাজ ওয়েল উইথ মাই বেল্ট। একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলল সে। চোখের আগুন যেন তবুও নেভল না। ইঙ্গিতময় কণ্ঠে আরও ঝুঁকে ফিসফিস করে বলল, আর তোমার মুখ বন্ধ করার জন্য আমার স্কচ টেপের দরকার নেই। ইউ নো হোয়াট আই ওয়ান্ট টু মিন, সো বি কোয়াইট। রিদিয়ার মনে হচ্ছে এই লোকটাকে যদি এই মুহূর্তে শেষ করে দিতে পারত। রাগে ফুঁসছে, চোখ নাক মুখ কুঁচকে মুখ ঝামটি দিয়ে সরিয়ে নিল। কায়ানের কোল থেকে সরে যেতে চাইল, কিন্তু কায়ান রিদিয়ার কোর চেপে ধরল আরও শক্ত করে। রিদিয়ার রাগ চরম সীমায় পৌঁছে যাচ্ছে। এরপর কায়ানের চোখ পড়ল রিদিয়ার উন্মুক্ত পিঠে, মসৃণ ত্বক, আলো আধারিতে ধরা পড়া রেখা, আর মনে পড়ে গেল কিছুক্ষণ আগের দৃশ্য, যা দেখতেই কায়ানের শরীরের প্রতিটি স্নায়ু রাগে ঝলসে উঠল। কারণ ঠিক কিছু মুহূর্ত আগে মার্সেলোর লালসার নজর এদিকেই ছিল। ঠিক তৎক্ষণাৎ কোনো কথা না বলে কায়ান নিজের পরনের টাক্সডো কোটটা খুলে জড়িয়ে দিল রিদিয়ার কাঁধে। রিদিয়া কাঁধ নাড়িয়ে কোটটা ফেলে দিতে চাইল, কিন্তু সেই মুহূর্তে কায়ান আরও শক্ত করে কোটটা চাপিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল,
1.5 ফুটের বাচ্চা আমাকে সিরিয়াস করতে চাইস এই খোলা ড্রেস পরে? কথাটা শোনা মাত্রই রিদিয়ার মনে মনে ভাবল, একটা লোক ঠিক কতটা খারাপ হতে পারে তাই লোকটাকে না দেখলে বোঝা যেত না। এই গাড়িতে এই লোকটার সঙ্গে তার অসহ্য লেগে যাচ্ছে। চরচর গতিতে রাগের মাত্রা গেল। রিদিয়া ঝাঁঝিয়ে মেরে বলে উঠল, এক চরে সবগুলো দাঁত ফেলে দেব আমি আপনার। আমি কি এই ড্রেস আপনার জন্য পরেছি যে আমি আপনার মতো একজন বাজে বুড়ো লোককে সিডিউস করব? আমি এই ড্রেস নিজের জন্য পরেছি। কথাটা শোনা মাত্রই কায়ানের ভ্রু কুঁচকে গেল। এরপর ধীরে ধীরে রিদিয়ার উন্মুক্ত ঘাড়ে নাক ঘষতে লাগল। তার নাক ছুঁয়ে গেল ত্বক। একটা দীর্ঘশ্বাস টেনে নিল সে। রিদিয়ার পুরো শরীর শিহুরে উঠল। মুহূর্তেই রিদিয়ার সারা শরীর ধাক্কা দিয়ে উঠল। গলার শিরা জেগে উঠল। মুখের কথা যেন আটকে গেল। নাক ঘষতে ঘষতে চলে গেল রিদিয়ার কানের লতিতে। চোখ বিস্ফারিত হয়ে উঠল, তারপর অনিচ্ছায় বন্ধ হয়ে গেল। কিছু মুহূর্ত আগে মার্সেলোর হাত যখন তার কোমরে পড়েছিল, রিদিয়ার সারা শরীর বিরক্তিতে চেপে ধরেছিল। মনে হচ্ছিল ওই মুহূর্তেই মার্সেলোর হাত গুড়িয়ে দিতে। মার্সেলো তো তাকে এত সাহায্য করছে, তবুও তার জন্য বিন্দুমাত্র কোনো অনুভূতি কাজ করে না। কিন্তু এই লোকটা দিনের পর দিন রিদিয়ার লাইফটা হেল করে দিচ্ছে। কিন্তু এই লোকটার স্পর্শে এত ঘেন্নার পরও নিজেকে আটকাতে পারছে না। নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। তার নিজের ওপর রাগ হলো প্রচুর পরিমাণে। ঠোঁট কামড়ে ধরল দাঁত দিয়ে, আর বন্ধ চোখের কার্নিশ বেয়ে নিঃশব্দে পানি ঝরে পড়ল। সেই মুহূর্তেই কায়ানের ব্যঙ্গার্থক স্বর ভেসে এলো, ও মিস লিটল চিক্স, আই এম অ্যান ওল্ড ম্যান, রাইট? তাহলে একটা কথা বলো, এই ওল্ড ম্যানের স্পর্শে কেন তুমি এত অস্থির হয়ে উঠছ? কেন মনে হচ্ছে তোমার ড্রেসটাও হঠাৎ ভিজে উঠেছে, বেবি গার্ল? আর কথার শেষেই শোনা গেল এক বিদ্রুপ মাখা বাঁকা হাসি। রিদিয়ার চোখ আবারও বড় বড় হয়ে গেল। তার এই মুহূর্তে এই লোকটার সঙ্গে সঙ্গে নিজেকেও খুন করে ফেলতে ইচ্ছে করছে। এরপর আবারও এক কঠিন হুমকির স্বর ভেসে আসলো, নেক্সট টাইম এসব ডিসগাস্টিং ড্রেস শরীরে জড়ালে জানে মেরে ফেলব। আমি কি করব না করব আপনাকে বলে করব? হুদাই এসব চিন্তা মাথা থেকে বাদ দেন, কারণ আমার যা ইচ্ছা তাই করব। অবভিয়াসলি ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। শুধুমাত্র ওই তোর সো কল্ড ফিয়ন্সের থেকে দূরে থাকবি, আর এইসব গার্বেজের থেকেও, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। একদম আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না। নিজের চরকায় নিজে তেল দিন, তা না হলে আপনার জন্য আমার মতো খারাপ কেউ হবে না। কথাটা শুনে কায়ান গভীর নিঃশ্বাস ফেলল। তার হাত ধীরে ধীরে রিদিয়ার কোল থেকে সরে গেল। মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো। দাঁত চেপে বিরক্তি আর ক্লান্তি মেশানো স্বরে ফিসফিস করে বলল, ফাক অফ। রিদিয়া কায়ানের থেকে ছাড়া পেতেই সিটের কোনায় বসে পড়ল। এরপর রাস্তার দিকে একবার তাকিয়ে বলে উঠল, অসভ্য লোক, আমাকে নামান বলছি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কায়ান অন্যদিক ফিরেই জবাব দিল, জাহান্নাম। গাড়ির ভেতরে আবার নেমে এলো ভারী নীরবতা। শুধু চাকার ঘর্ষণ আর দুটো আহত অহংকারের গোপন যুদ্ধ। অন্যদিকে পার্টির ঝকমকে আলোয় বিরক্তিকর মুখ, ঘড়িতে সময় দেখতে দেখতে অপেক্ষা করছে মার্সেলো। একা একাই বলে উঠল, হোয়াট দ্য ফাক, এই মেয়ে এখনও আসছে না কেন? কিছু মুহূর্ত অপেক্ষা করার পর ধৈর্যের বাঁধ ভেঙে নিজেই পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের লবি ফাঁকা, রিদিয়ার চিহ্ন মাত্র সেখানে নেই। একটু অবাক হলো। কিছু একটা ভেবে তাড়াতাড়ি নিজের ফোনটা বের করে রিদিয়ার নাম্বারে ফোন দিল। ফোনে রিং হলো, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। হঠাৎ পেছনের ফাঁকা করিডোরে এক ফোন বেজে ওঠার শব্দতে কেঁপে উঠল। সেদিকে ছুটে যেতেই দেখল করিডোরে আধো আলোয় মেঝের ওপর পড়ে আছে একটি ক্লাচ ব্যাগ। এই ব্যাগটা রিদিয়ার। দেখা মাত্রই তার চোখে ঝলসে উঠল রাগ আর একরাশা অনুমান। ব্যাগটা তুলে নিয়ে নাকের কাছে নিয়ে হতাশা, বিরক্তি আর লালসা মেশানো কণ্ঠে ফোঁস করে বলল, হোয়াট দ্য হেল, মাই সেক্সি নাইট স্প্যারো। আমি ভাবলাম আজ তোমার ওই টেম্পটেড ঠোঁটের মিষ্টি স্বাদ নেব যে করেই হোক, কিন্তু ওই বাস্টারটার জন্য সেটাও পসিবল হলো না। ধুর। এই বলে পিছনে ঘুরতে যাবে, ঠিক সেই মুহূর্তে দেখল নিকোলাই দাঁড়িয়ে আছে। চোখে মুখে রাগের আগুন জ্বলছে। নিকোলাইকে দেখা মাত্রই মার্সেলোর ভ্রু কুঁচকে গেল। নিকোলাই কোনো কিছু না বলেই সোজা নাক মুখ জড়িয়ে মার্সেলোর মুখে ঘুষি বসালো। মার্সেলো ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে মার্সেলো চিৎকার করে নিজের কানে লাগানো এয়ারবাডসে ক্লিক করে বলে উঠল, বয়েজ কাম ফাস্ট, লোকেশন ব্যাক করিডর। এরপর সঙ্গে সঙ্গে নিকোলাইয়ের মুখে ঘুষি বসালো আর আবারও চিৎকার করে বলে উঠল, ইউ ফিল দি বাস্টার্ড, তোর মতো সামান্য একজন বডিগার্ডের সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? নিকোলাই এক চুল নড়ল না। মার্সেলোর শরীরের জোরও কম কিছু না। তার ওই ঘুষিতে নিকোলাইকে সরাতে না পারলেও মুখ লাল করে দিয়েছে। নিকোলাই রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, ইউ মাদার ফাকার, তোকে শেষ করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না, আর তুই আমাকে স্টেটাস দেখাচ্ছিস?
একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মার্সেলোকে ধাক্কা দিয়ে আবারও বলে উঠল, তোর ওই মুখ আমি ছিঁড়ে ফেলবো মাদার ফাকার। কোন সাহসে ওই মুখ থেকে এমন নোংরা কথা বের করিস? তোর ওই নোংরা নজর আমি উপড়ে নেব। এরপর আবারও একটা ঘুষি দিতে যাবে, তখন মার্সেলো হাত ধরে বসলে নিকোলাই তার বাঁ হাত দিয়ে মার্সেলোর হাত মুড়িয়ে ধরে পিছনে। মার্সেলো ব্যথায় চিৎকার করে উঠল। তারপর দাঁতে দাঁত পিষে নিকোলাই বলে উঠল, এই হাত দিয়েই ওই মেয়েটার শরীরের নোংরা মন্তব্যে স্পর্শ করেছিলি। তোর মতো মাদার ফাকারকে এখানেই মেরে গুড়িয়ে দেব জানোয়ার। মার্সেলো বুঝতে পারল নিকোলাইয়ের শরীরের জোরের কাছে সে হেরে যাচ্ছে। সেই মুহূর্তে তার পৈশাচিক বুদ্ধি দিয়ে নিকোলাইকে দুর্বল করার জন্য কুটিল হাসি দিয়ে বলে উঠল, বিলিভ মি, আমার তো ওর আরও 3 সিস্টারকেও টেস্ট করার। কথাটা সম্পূর্ণ করতে পারল না মার্সেলো। তার আগেই নিকোলাই ওর মুখে এমন এক ঘুষি মারল যে মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো, আর গলা ছিঁড়ে বলে উঠল, সেন্টেন্স শেষ করবি তো তোকেও এখানে শেষ করে দেব বাস্টার্ড। নিকোলাই আবার ওকে মারতে যাবে, কিন্তু তার আগেই মার্সেলোর লোকেরা এসে নিকোলাইকে আটক করল, আর মার্সেলোর পার্সোনাল বডিগার্ড এসে মার্সেলোকে উঠিয়ে নিয়ে যেতে লাগলো। নিকোলাইকে 5-6 জন মিলেও সামলাতে পারল না। নিকোলাই আবার মার্সেলোকে ধরতে যাবে, কিন্তু তার আগেই মার্সেলো বেরিয়ে যায় ওখান থেকে। নিকোলাইয়ের শরীর এখনও রাগে ফুঁসছে, বুক ওঠানামা করছে, সারা শরীরে যেন ঘাম ঝরে পড়ছে। অন্যদিকে সুবিশাল সেই অট্টালিকার কায়ানের পেন্টহাউসের লনে রাতের কৃত্রিম আলোয় সোফায় গায়ে লিয়ে আধশোয়া অবস্থায় আছে এমের। তার মুখে এখনও রাগের ছাপ, ঠোঁট শক্ত করে চেপে আছে, আর একটু দূরে কাউচে বসে মাথায় হাত রেখে গভীর চিন্তায় ডুবে আছে আইদিন। তার মাথায় এখনও ঢুকছে না, যখন মাহিয়ার সঙ্গে প্রথম চোখাচোখি হলো আজকে, তখন সে তার মধ্যে এক দুশ্চিন্তা, এক আবেগ লক্ষ্য করেছিল। কিন্তু পরমুহূর্তে ঠিক কী হলো? এদিকে এমের এখনও রাগে গজরাচ্ছে, মনে মনে বলেই উঠল, সেই দিন বিগ ব্রো ওই নীলকে মেরে পঙ্গু বানিয়ে দিলে ভালো হতো। এর মধ্যেই আইদিন কাউচ ছেড়ে উঠে হাত দুটো চুলের ভেতর চালিয়ে বিরক্তি ঝাড়তে ঝাড়তে বলল, মেয়েদের মন বোঝা বড় দায়, এমন করলে গাড়ি আগে বাড়বে কি করে? এমন চোখ রাঙানি দেখালো যেন আমায় চোখ দিয়েই খুন করবে। পাশ থেকে এমের বলে উঠল, তোমায় চোখ দিয়ে খুন করবে, আর আমার প্রাইভেট পার্টে মেরে মেরে আমার সব কিছু অকেজো করে দেব। কেন এসব না করে একটু সুন্দর করে কথাও তো বলতে পারে? তোরটা তবুও বলেছে তুই সুন্দর, আমার জন্য তো কোনো একটা শব্দও বের করল না আমার জন্য। আইদিনের কথা শেষ হতেই এমির ভ্রু কুঁচকে বলে উঠল, ওই মেয়ে আমায় কখন সুন্দর বলল? তুমি কি ডেট ওভার ড্রাগস নিয়েছো আইদিন ব্রো? আরে বলল না তোর সুন্দর মুখটার 12টা বাজাবে, তার মানে তোর কালো পরে মানে তুই সুন্দর। কথাটা শোনা মাত্রই যেন এমিরের এতক্ষণের বিরক্ত মুখে হাসি ফুটে উঠল। সোফা ছেড়ে উঠে পড়ল খুশিতে চিৎকার করে। তারপর আইদিনের সামনে এক হাত কোমরে দিয়ে আরেক হাত মুখের চোয়াল ডলে বলে উঠল, তার মানে আমি টিকটিকির বাচ্চার চোখে সুন্দর। এইটা আমার মাথায় আগে কেন আসলো না আইদিন ব্রো? আইদিন এমিরের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে উঠল, তোর মাথা আছে, যেটা মাথা বলে জানিস ওটা তো একটা ডাস্টবিন। কথাটা শোনা মাত্রই এমিরের চোখ মুখ কুঁচকে গেল। রাগে ফোঁস করে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই ভেতর থেকে ভেসে এলো এক চেনা পরিচিতি মেয়েলির রাগান্বিত কণ্ঠস্বর, ছাড়েন বলে দিচ্ছি, আমায় খুব খারাপ হয়ে যাবে, নিচে নামান এই মুহূর্তে। আমি আপনার মতো একটা অসভ্য পাষাণ লোকের সঙ্গে কোথাও যাব না। এই কণ্ঠস্বর চিনতেই এমের আর আইদিন দুজনেই অবাক ও বিস্ময় হয়ে একসঙ্গে বলে উঠল, সাদা পরি, সাদা সুন্দরী। সেদিকে অবাক দৃষ্টিতে তাকাতেই দেখল কায়ান রিদিয়াকে কাঁধে নিয়ে পেন্টহাউসের সেই ভেতরে ঢুকছে। এমির অবভম্ব হয়ে বলে উঠল, বিগ ব্রো এরকম কেভম্যানের মতো সাদা পরীকে তুলে কেন এনেছে? আইদিনের মুখ হাঁ হয়ে আছে এখনো, হতবাক হয়ে বলে উঠল, ও না কোনো পার্টিতে গেছিল, তবে সাদা সুন্দরীকে কোথা থেকে তুলে আনলো? দুজনের চোখে একই প্রশ্ন বিরাজমান করছে। অন্যদিকে কায়ান রিদিয়াকে নিয়ে পেন্টহাউসের বিশাল কাঁচঘেরা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। রিদিয়া আর জোরে জোরে পা দাপাতে লাগল। কায়ানের এই পেন্টহাউসের স্টাফগুলো সব হাঁ করে তাকিয়ে আছে। রিদিয়া আর সহ্য করতে পারছে না। একবার আমার হাতটা খোল হারামির বাচ্চা, দেখ তারপর তোর কি অবস্থা করি। কায়ান ভারী পায়ের শব্দ তুলে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, সেই সুযোগ পাবে বলে মনে হয় মিস 1.5 ফুটের বাচ্চা? আমাকে এখানে নিয়ে এসেছিস শয়তান, বল এখানে কেন নিয়ে এসেছিস?
রিদিয়ার এই ঝাঁঝালো কথায় কায়ান বাঁকা হাসি দিয়ে বলে উঠল, তোমার ওই ন্যাস্টি মাইন্ডে যেটা ঘুরছে তার জন্য তোমার কোনো কোয়ালিটি নেই। ইউ নো না হাউ মাচ আই হেট ইউ। কথাটা যেন রিদিয়ার শরীরে আরও বিষ ঠেলে দিল। রিদিয়া কিছু বলতে যাবে তার আগেই রিদিয়ার কাঁধ থেকে ট্যাক্সেডো কোটটা ছুঁড়ে ফেলে কায়ান গটগট করে শাওয়ার রুমের মধ্যে থাকা সেই প্রাইভেট মিনি পুলের সামনে দাঁড়ালো। এক মুহূর্তও দেরি না করে রিদিয়াকে সোজা ছুঁড়ে দিল সেই পানির ভেতর। সেই মিনি পুলের পানি চারিদিকে ছড়িয়ে গেল। রিদিয়া সেই পানিতে পড়তেই ঠান্ডার শীতল ধাক্কায় কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল, ঠান্ডার মধ্যে এটা কোন ধরনের অসভ্যতামি? কায়ান কোনো জবাব দিল না। বাইরে দাঁড়ানো দুজন লেডি স্টাফকে ডেকে গম্ভীর গলায় বলে উঠল, মেক হার ক্লিন অ্যান্ড দেন এই জঘন্য ড্রেসটা জ্বালিয়ে পুড়িয়ে দাও। রিদিয়ার সব কিছু শেষ করে ফেলতে ইচ্ছে করছে। আর কি ভাবে এই লোকটা তাকে জ্বালাবে? রিদিয়ার হাত জোড়া এখনও বাঁধা, মুখ ঝামটি দিয়ে বলে উঠল, আমি কিছুতেই ওনাদের সামনে শাওয়ার নেব না। কথাটা কায়ানের কানে পৌঁছতেই তার দৃষ্টি আরও গাঢ় হয়ে উঠল। কিছুক্ষণ চুপ থেকে সে ধীর পায়ে রিদিয়ার দিকে এগোতে লাগল। পুলের স্বচ্ছ পানিতে ভেজা রিদিয়ার গাউন শরীরের সাথে লেপ্টে আছে। ভেজা কাপড়ের আড়ালে তার দেহরেখার প্রতিটি বাঁক স্পষ্ট হয়ে উঠেছে, যা তাকে আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে। মিনি পুল হলো একটা লার্জ সাইজ বাথটাবের মতো, যার কারণে তার ফর্সা পা দুটো সামনে বাড়ানো রয়েছে। ছুঁড়ে মারার কারণে গাউন হাঁটু পর্যন্ত উঠে এসেছে। আর এই সব কিছু রিদিয়াকে ভীষণ রাগ ও লজ্জায় ফেলে দিচ্ছে। না পারছে নিজেকে এই লজ্জা থেকে রক্ষা করতে, না পারছে এখান থেকে উঠে যেতে। লজ্জা, অপমান আর রাগ মিলেমিশে তার বুকের ভেতর ঝড় তুলছে। তার ভেজা চুল কাঁধ বেয়ে ঝরে পড়ছে। গলার খোলা ত্বকে জলবিন্দুগুলো আলোয় ঝিলমিল করছে, যেন রাতের আকাশে ছিটকে পড়া তারার মতো। কায়ান যখন আরও কাছে এসে দাঁড়ালো, রিদিয়ার বুক ধকধক করে উঠল। তার চোখে ভয় নেই, কিন্তু এক অদ্ভুত কাঁপন আছে। কায়ানকে এভাবে এগিয়ে আসতে দেখে রিদিয়া কাঁপা কণ্ঠে বলে উঠল, এদিকে কেন পা বাড়াচ্ছেন? কায়ান কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে এক হাঁটু মোড়ে তার সামনে বসল। তার উপস্থিতি এতটাই কাছে যে রিদিয়া তার উষ্ণ নিঃশ্বাস গালে অনুভব করতে পারছে। কায়ান একটু ঝুঁকে রিদিয়ার কানের কাছে ঠোঁট নিয়ে কর্কশ কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, তুমি কি চাও আমি তোমায় ক্লিন করি মিস দেড়ফুট? রিদিয়ার সারা শরীরে যেন বিদ্যুৎ চমকে উঠল। কায়ান রিদিয়ার কানে ঠোঁট লাগিয়ে আবারও বলে উঠল, সরি, বাট আই হ্যাভ জিরো ইন্টারেস্টেড অন ইউ বিকজ আই হেট ইউ ম্যাম। রিদিয়া চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে কাঁপা কণ্ঠে বলে উঠল, আমিও ঠিক আপনাকে একইভাবে ঘৃণা করি, হয়তোবা তার থেকে বেশি। তাই আপনার স্পর্শকেও ঘৃণা করি। এরপর কায়ান আর কোনো কথা বাড়ালো না। সে এক গভীর ঢোক গিলে তার বুক ধীরে ওঠানামা করছে। চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত কিছু ঝলকে উঠল, যেন রাগের আড়ালে লুকানো অন্য কোনো অনুভূতি। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে ওখান থেকে যেতে যেতে বলে উঠল, আমিও চাই তুমি ঠিক আমার মতোই আমাকে ঘৃণা করো, বিকজ আই হেট ইউ মোর দ্যান এনিথিং অ্যান্ড ইউ ক্যান হেট মি মোর দ্যান এনিথিং। কথাগুলো যেন দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। এরপর সে আর একবারও পেছনে তাকালো না। কায়ান বাইরে বেরিয়ে তীব্র বেগে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সোজা চলে গেল সেই রুফটপ সুইমিং পুলে। সন্ধে রাত সময় 8:10। আদনান সাহেব নিজের রুমে আরাম কেদারায় চেয়ারটায় চোখ বুজে শুয়ে আছে। বুকের কাছে রয়েছে একটা পেপার, চোখে চশমাটা লাগানো রয়েছে। জারিয়া ধীর পায়ে আদনান সাহেবের রুমের দরজায় কড়া নাড়তে গিয়ে দেখল আদনান সাহেব ঘুমিয়ে আছে। এরপর সেদিকে পা বাড়িয়ে বুক থেকে পেপারটা সরিয়ে চশমাটা খুলতে যাবে ঠিক তখনই আদনান সাহেবের কাঁচা ঘুমটা ভেঙে গেল। জারিয়া পাশে সরে দাঁড়ালো। আদনান সাহেব হতবম্ব হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল জারিয়া দাঁড়িয়ে আছে। আদনান সাহেবের মুখে হাসি ফুটে উঠল। তারপর মৃদু কণ্ঠে বলে উঠল, আমার বড় দিদিভাই যে। জারিয়া এরপর মুখে হাসি টেনে আদনান সাহেবের পাশে বসে পড়ল। সরি নানাই, আমার জন্য তোমায় ঘুম ভেঙে গেল। আদনান সাহেব জারিয়ার মাথায় হাত বুলিয়ে সেই ম্লান হাসি টেনেই বলে উঠল, আমার এই কোমল ফুল যদি কঠিন হয়ে যায় তবে কি তুমি আমায় আর ভালোবাসবে না? কথাটা শুনে আদনান সাহেব একটু অবাক হলেন। তারপর জারিয়াকে বলে উঠলেন, আমার এই কোমল ফুল কখনো কঠিন হতে পারে না দিদিভাই। এরপর জারিয়া আদনান সাহেবের দিকে তাকিয়ে ছলছল নয়নে বলে উঠল, কেন নানাই, আমি কেন কঠিন হতে পারবো না?
জারিয়ার এরকম ছলছল নয়ন দেখে আদনান সাহেব চমকে উঠলেন। উনি ভাবলেন হয়তো দুদিন পর ওনাদের ছেড়ে চলে যাবে, তাই এত আবেগী হয়ে পড়েছে। এরপর কৌতূহল নিয়ে বলে উঠলেন, এ কি দিদিভাই, তোমার চোখ মুখ এরকম কেন? জারিয়া কিছু মুহূর্ত চুপ থেকে নরম কণ্ঠে বলে উঠল, আমি তোমার কাছে কিছু চাইতে পারি নানাই? আদনান সাহেব যেন নিশ্চিন্ত হলেন, তার মানে তার দিদিভাই কিছু চায়, আর সে কি না ভেবে বসেছিলে। এরপর জারিয়ার চোখ মুছতে মুছতে বলে উঠলেন, দুদিন বাদেই আমাদের ছেড়ে চলে যাবে শ্বশুরবাড়ি, আর এখন তুমি আমার কাছে একটা জিনিস চাইবে আর আমি দেব না? এটা কি করে হয় দিদিভাই? জারিয়ার মুখ ফুটে কিছু বলতে যাবে, তার আগেই আদনান সাহেব আবার বলে উঠলেন, আমি শুধু চাই তুমি সিয়ামের সঙ্গে মন দিয়ে সংসার করো দিদিভাই, আর তার জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব সব তোমাকে উজাড় করে দেব দিদিভাই। জারিয়ার চোখ বড় বড় হয়ে গেল, আর তার মুখের কথা গলার কাছেই আটকে রইল। আজ অনেক সাহস জোগাড় করে সে হয়তো বড় কোনো চাওয়া নিয়ে এসেছিল, কিন্তু সেই চাওয়া তার মনের গহনেই রয়ে গেল, বলতে পারল না মুখ ফুটে। আদনান সাহেব জারিয়াকে এরকম চুপ দেখে বলে উঠলেন, কি হলো দিদিভাই, বললে না যে তোমার কি চাই? জারিয়া একগাল হেসে নরম কণ্ঠে বলে উঠল, তোমার দোয়া চাই নানাই, আর কিছু না। এরপর জারিয়া আবার আদনান সাহেবের হাঁটুর ওপর নিজের দুই হাতের ওপর মাথা রেখে চোখের পানি নিঃশব্দে ঝরে পড়তে পড়তে বলে উঠল, শুধুই দোয়া নানাই? আদনান সাহেব জারিয়ার মাথায় হাত বুলিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, তোমাদের 5 জনের জন্য সব সময় আমার দোয়ার দরজা খোলা থাকে দিদিভাই, তোমরা যে আমার কলিজা। জারিয়া আর কোনো কথা বলতে পারল না, চোখ বন্ধ রেখেই নীরবে কাঁদতে লাগল। ঘরের ভেতর নরম বাতাস বইছে, আর সেই বাতাসে মিশে আছে এক মেয়ের না বলা কথা। ড্রেসিং টেবিলের সামনে এক সবুজ রঙা চুড়িদার পরে বসে আছে রিদিয়া। চুড়িদারের কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে আভিজাত্যের ছোঁয়া লেগে আছে। রিদিয়ার পাশে দাঁড়ানো 4 জন মহিলা স্টাফ। রিদিয়ার চারিদিকে একবার তাকিয়ে মনে মনে বলে উঠল, এই শয়তান মানুষটা থাকা উচিত জাহান্নামে, এরকম জান্নাত কি করে পেয়ে গেল আমাদের এই ব্যস্ত শহরে? পেন্ট হাউসটা দেখে অবাক হয়ে যাচ্ছে রিদিয়া। একজন স্টাফ রিদিয়ার চুলগুলো ড্রাই করে সেট করে দিচ্ছে। সে বহুবার মানা করেছিল, কিন্তু এরা শুধু কায়ানের অর্ডার ফলো করে, তাই কোনো বারণেই কোনো কাজ হয়নি। এর মধ্যে একজন মহিলা স্টাফ রিদিয়ার অপরূপ সুন্দর চেহারার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বলে উঠল, ম্যাম, আপনি সত্যি অনেক সুন্দর, আমি তো চোখ ফেরাতেই পারছি না। রিদিয়ার এই সব কিছু অসহ্য লাগছে, সে শুধু এখান থেকে পালাতে চায়, তবুও ভদ্রতার খাতিরে বলে উঠল, ধন্যবাদ। এর মধ্যেই পেছন থেকে ভেসে এলো পুরুষালী গলা খক্কারনির আওয়াজ। সবাই জানে এই কণ্ঠস্বর কার। কণ্ঠস্বর কানে আসতেই স্টাফগুলো রিদিয়ার থেকে সরে দাঁড়ালো। রিদিয়া ধীরে ধীরে পেছনে ঘুরল। তার দৃষ্টি প্রথমে থমকাল কায়ানের নীলাভ চোখে, তারপর নেমে এলো অর্ধ ভেজা চুলে, প্রিন্টেড নাইট রোবের খোলা গিটে, আর নাইট রোবের নট খোলা, যার কারণে চোখ চলে গেল বুকের দৃশ্যমান পেশিতেও। নিচে রয়েছে নাইট ট্রাউজার, হাতে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে কায়ান। যে দৃশ্য দেখতেই রিদিয়া না চাইতেও ঢোক গিলে নিল। সারা শরীরে যেন কেমন উষ্ণতায় ছেয়ে গেল, যেন লজ্জা, রাগ আর অস্বীকার করা আকর্ষণ একসঙ্গে ধাক্কা দিল। এরপর কায়ান স্টাফদের উদ্দেশ্যে বলে উঠল, আউট। এই আদেশের সুর শুনতেই স্টাফরা তাড়াতাড়ি মাথা নিচু করে দ্রুত বেরিয়ে গেল। রিদিয়াও সুযোগ বুঝে তাদের পেছন পেছন চলে যেতে লাগল। কায়ানের পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎই শক্ত একটা হাত তার কবজি চেপে ধরল। তার শরীর থেমে গেল, কিন্তু বুকের ধুকপুকানি থামল না। এরপর কায়ান দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি কি তোমায় যেতে বলেছি? রিদিয়ার চোখে এবার ক্লান্তি। লড়াই করতে করতে সে যেন অবসন্ন পড়েছে, তবুও ভেতরে জমে থাকা অপমান আর ভয় মিলিয়ে তার কণ্ঠ নরম হয়ে এলো। প্লিজ আমায় যেতে দিন, আমি বাড়ি যাব। কায়ান রিদিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো ধীরে ধীরে। দুজনের মাঝের দূরত্ব কমে গেল। রিদিয়া নিজের অজান্তেই পেছনে সরে যেতে চাইল, কিন্তু শক্ত গ্রিপ তাকে আটকে রাখল। কায়ান মাথা নিচু করে রিদিয়ার সামনে একটু ঝুঁকে দাঁড়ালো। এরপর বাঁকা হাসি টেনে হাতে থাকা কাগজটা রিদিয়ার সামনে ধরে শীতল কণ্ঠে বলে উঠল, সাইন দ্য কন্ট্রাক্ট পেপার, আফটার দ্যাট ইউ ক্যান গো এনিওয়্যার। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।